नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 274। স্বামী ভূতেশানন্দ। 1919 খ্রিস্টাব্দে শ্যামবাজার বিদ্যাসাগর বিদ্যালয় থেকে 7টি বিষয়ের মধ্যে 5টিতে লেটার নিয়ে স্টার পেয়ে বিজয় এন্ট্রান্স পাস করেন। শুধু ইংরেজির 2টি পেপারে লেটার হয়নি। পরীক্ষার মাস 2 আগে তপস্যার প্রেরণায় তিনি কনখল, হরিদ্বার ও ঋষিকেশে পালিয়ে গিয়েছিলেন। হরিদ্বারের ট্রেনের টিকিট করে দিয়েছিলেন ফণী মহারাজ। তখন অবশ্য তিনি সাধু হননি। ওর বাবা ছিলেন পূর্ত বিভাগের কন্ট্রাক্টর। ফণী মহারাজ ওর বাবাকে ব্যবসার কাজে সাহায্য করতেন, ফলে ওর হাতে টাকা পয়সা থাকত। কনখলে বিজয় সেবাশ্রমে উঠেছিলেন। সেখানে স্বামীজির 2 বিখ্যাত শিষ্য স্বামী কল্যাণানন্দ এবং স্বামী নিশ্চয়ানন্দের সান্নিধ্য লাভ করেন বিজয়। তারা বিজয়ের তপস্যার জন্য ব্যাকুলতা দেখে খুশি হন, কিন্তু তার বয়সের কথা বিবেচনা করে তাকে দূরে কোথাও যেতে না দিয়ে সেবাশ্রমে রেখে দেন। 2-1 দিনের মধ্যেই এসে গেল ঠাকুরের জন্মতিথি। বিজয় মহা উৎসাহে জন্মোৎসবের কাজে লেগে গেলেন। হরিদ্বারে তখন বিখ্যাত সন্ত সাধক ভোলাগিরিজি ছিলেন। বিজয় তাঁকেও দর্শন করেন। সে সময় ঋষিকেশে স্বামী দয়ানন্দ, স্বামী আত্মপ্রকাশানন্দ প্রমুখ বেলুড় মঠের কয়েকজন সাধু ব্রহ্মচারী তপস্যা করছিলেন। উৎসব উপলক্ষে তারা সেবাশ্রমে এলে তাদের সঙ্গে বিজয়ের পরিচয় হয়। কল্যাণানন্দজি ও নিশ্চয়ানন্দজির অনুমতি নিয়ে ঋষিকেশে তাদের সঙ্গে বিজয় দিন কয়েক তপস্যা করেন। স্বামী দয়ানন্দ তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় ফেরত পাঠান এবং এন্ট্রান্স পরীক্ষা দিতে বলেন। কলকাতায় ফিরে আবার জ্ঞান মহারাজের আশ্রমে এসে ওঠেন বিজয়। এর আগে 9ম শ্রেণীতে পড়ার সময় একবার পদব্রজে বর্ধমানের নবাবের হাটে 108 শিব মন্দির পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে 2 দিন কাটিয়ে ফিরে আসেন। 10ম শ্রেণীতে পড়ার সময় আবার একবার দিনকতক কাশীতে ফণী মহারাজের এক আত্মীয় বাড়িতে এবং আরেকবার মধুপুরে কিরণচন্দ্র দত্তের বাগান বাড়িতে বিজয় ও ফণী 1 মাস তপস্যা করে আসেন। মধুপুরে থাকার ব্যাপারে পটল তাদের সাহায্য করেছিলেন। যাই হোক, এইসব কারণে বিজয়ের এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি একেবারেই ছিল না। অথচ পরীক্ষা তখন একেবারে সামনে। পরীক্ষা দিলেন এবং অভাবনীয় সাফল্যের সঙ্গে পাশ করলেন। এন্ট্রান্স পাশ করার আগেই মঠে যোগ দেওয়ার উদ্দেশ্যে বিজয় 2 বেলুড় মঠে গিয়েছিলেন। বাবুরাম মহারাজের স্বামী প্রেমানন্দ দেহারক্ষার পর তখন মঠের তত্ত্বাবধায়ক মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মঠে বেশি থাকতেন না। ফলে মঠে যোগদানের ব্যাপারটি মহাপুরুষ মহারাজই দেখতেন। বিজয়কে তিনি প্রতিবারই বলেন, এখন ওসব হবে না, পড়াশোনা করো, পরে হবে। পাশ করার পর আবার গেলেন। এবারেও বললেন, আরও পড়াশোনা করো। ভূতেশানন্দজি পরবর্তীকালে বলতেন, মহাপুরুষজির না এর পেছনে ছিল অনঙ্গ মহারাজের স্বামী ওঙ্কারানন্দ ইন্ধন। অবশ্য তার প্রতি স্নেহবশতই অনঙ্গ মহারাজ তা করেছিলেন। মহাপুরুষ মহারাজকে তিনি জোর করে বললেন, আপনি বেশ করে বলুন ওকে, কেন পড়বে না, পড়তেই হবে,
কিন্তু আর পড়াশোনা করার ইচ্ছা ছিল না বিজয়ের, কারণ কথামৃতে পড়েছেন পড়াশোনা বেশি করলে ভগবানের থেকে মন সরে যায়। ঠাকুর বলেছেন গ্রন্থ হলো গ্রন্থি, পাশ পাশ। ঐহিক বিদ্যা অভিমান বাড়ায়, সেজন্য তখন শুধু সাধন ভজন এবং সাধু জীবনের দিকেই বিজয়ের প্রবল ঝোঁক। তাই বর্ধমান, কাশী, মধুপুর এবং হরিদ্বার, ঋষিকেশে পালিয়েছিলেন তিনি। যাই হোক, কলকাতার সংস্কৃত কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলেন। 1921 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে স্কলারশিপ পেয়ে আইএ পাশ করলেন বিজয়। দর্শনে অনার্স নিয়ে সংস্কৃত কলেজেই বিএতে ভর্তি হলেন। অনার্সের ক্লাস হতো প্রেসিডেন্সি কলেজে, পাস কোর্সের ক্লাস হতো সংস্কৃত কলেজে। বিজয় বরাবরই কলেজে যেতেন ধুতি আর ফতুয়া পরে। মাথায় ছিল মস্ত একটা টিকি, একেবারে ব্রহ্মচারীর বেশ। প্রথমে ছেলেরা একটু হাসি ঠাট্টা করত, পরে সেসব বন্ধ হয়ে যায়, কারণ কলেজের সেরা ছাত্র ছিলেন তিনি। 1923 খ্রিস্টাব্দে যেদিন বিএ পরীক্ষা শেষ হলো, সেদিন পরীক্ষার হল থেকেই চলে গেলেন বেলুড় মঠে। অনঙ্গ মহারাজ বললেন, কি রে, এমএটা না করেই মঠে চলে এলি? মহারাজের দেহরক্ষার পর মহাপুরুষ মহারাজ তখন মঠাধ্যক্ষ। অনঙ্গ মহারাজ মহাপুরুষ মহারাজের অত্যন্ত স্নেহের পাত্র। তিনি যা বলতেন মহাপুরুষ মহারাজ তাতেই সম্মতি দিতেন। আবার অনঙ্গ মহারাজ তখন মঠে তরুণদের নেতা। যেমন তাঁর সাধু জীবন ও শাস্ত্র জ্ঞান, তেমনি আবার সমস্ত কাজকর্মে সকলের অগ্রণী তিনি। এবার অবশ্য অনঙ্গ মহারাজ আর বাদ সাধলেন না। বললেন, এই মেয়েটা যখন পড়বেই না তখন থেকেই যা। ফলে এবার মঠে যোগদান করতে পারলেন বিজয়, কারণ পরবর্তীকালে তিনি বলেছেন, মহাপুরুষজির কাছে অনঙ্গ মহারাজ যা বলে সব ঠিক। বিজয়ের বয়স তখন 22 বছর। স্বামী শারদানন্দের কাছে মায়ের বাড়িতে বিজয়ের মন্ত্র দীক্ষা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। জ্ঞান মহারাজের আশ্রম থেকে স্বামী শারদানন্দের কাছে মাঝে মাঝেই মায়ের বাড়িতে তিনি এবং ফণি তখন আসেন। মহারাজ ভালোভাবেই তখন চেনেন তাঁদের। দীক্ষা সম্বন্ধে স্বামী শারদানন্দের কাছে মায়ের বাড়িতে বিজয়ের মন্ত্র দীক্ষা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। জ্ঞান মহারাজের আশ্রম থেকে স্বামী শারদানন্দের কাছে মাঝে মাঝেই মায়ের বাড়িতে তিনি এবং ফণি তখন আসেন। মহারাজ ভালোভাবেই তখন চেনেন তাঁদের। দীক্ষা সম্বন্ধে পরবর্তীকালে স্বামী ভূতেশানন্দজি নিজে বলেছেন, শরৎ মহারাজের স্বামী শারদানন্দ কাছে যাতায়াত করতাম। ফণি মহারাজ বোধহয় প্রেরণা দিতেন। ফণি মহারাজ আর আমি গেলাম শরৎ মহারাজের কাছে। বললাম, মহারাজ দীক্ষা নিতে চাই। মহারাজ উদ্বোধনে নিচের ঘরে ছিলেন। বললেন, অমুক দিন হবে। মুশকিল হলো, দীক্ষা তো নেব, কিন্তু কি নিয়ে যাব? আমার কাছে তো পয়সা কড়ি কিছু ছিল না। ফণি মহারাজ বললেন, টাকা কড়ি নিয়ে ভাবতে হবে না, আমি জোগাড় করব। তিনি জোগাড় করলেন। দুজনে মিলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে সেরা জিনিস পাওয়া যেত। আমরা কিনলাম 8টা আপেল, পুষ্ট ও সুন্দর দেখে, আর কিছু গোলাপ, অর্থাৎ শুধু আপেল আর ফুল। দীক্ষার দিন যথারীতি সকালবেলা উদ্বোধনে আমি আর ফণি মহারাজ গেলাম। ঠাকুর ঘরে আমাদের দুজনের দীক্ষা হলো আলাদাভাবে। প্রথমে আমার, পরে ফণি মহারাজের। শরৎ মহারাজ আসনে বসলেন, আমাকে তাঁর ডান দিকের আসনে বসতে বললেন। মহারাজ পুজোর মন্ত্রাদি উচ্চারণ করলেন, অঙ্গন্যাস করন্যাস করলেন আমাকে ছুঁয়ে ছুঁয়ে। অবশেষে মন্ত্রোদ্ধান করলেন। দীক্ষা হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, গায়ত্রী দর্শন হয়েছে? আমি বললাম, না। মহারাজ বললেন, তাহলে গায়ত্রী জপ করবে। সেদিন দুপুরে মায়ের বাড়িতে প্রসাদ পেলাম আমরা।
তখন তো মা দেহে নেই। গোলাপ মা, যোগিন মা ছিলেন। ওরাই খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখতেন। উদ্বোধন বা মঠে যাতায়াত এর আগেও করতাম। দীক্ষার পর থেকে তা আরও বেড়ে গেল। 1923 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর, 15ই পৌষ 1330 বঙ্গাব্দ রবিবার শ্রী শ্রী মায়ের পূর্ণ জন্মতিথিতে বেলুড় মঠের পুরানো ঠাকুরঘরে সকাল 9:30টায় মহাপুরুষ মহারাজ বিজয়কে ব্রহ্মচর্য দীক্ষা দিলেন। বিজয়ের নাম হলো প্রিয় চৈতন্য। সেবার মোট 8 জনের ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল। তাদের মধ্যে ছিল যতীন, পরবর্তীকালে স্বামী গম্ভীরানন্দ; মতি, পরবর্তীকালে স্বামী শিবস্বরূপানন্দ; এবং মনু, পরবর্তীকালে স্বামী অচিন্ত্যানন্দ। মঠের পদ্মপুকুরের বর্তমানে অস্তিত্ব নেই ধারে নতুন ব্রহ্মচারীরা 3 দিন স্বপাকে অভ্যিসান্ন গ্রহণ করিলেন। তাদের ব্রহ্মচর্য দীক্ষার সময় আচার্যের আসনে ছিলেন স্বামী শুদ্ধানন্দ। আনুষ্ঠানিকভাবে বিজয়ের সংঘ জীবন শুরু হলো। ইতিপূর্বে মঠে, বলরাম মন্দিরে অথবা উদ্বোধনে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অদ্ভুতানন্দ এবং স্বামী তুরীয়ানন্দকে তিনি দর্শন করেছেন। কিন্তু যখন তিনি সংঘে যোগদান করেন তখন তারা সকলেই প্রয়াত। তার অধ্যাত্ম জীবনের পেছনে তাদের স্বল্পকালীন সান্নিধ্য সুদূর প্রসারী প্রভাব রেখেছিল। ঠাকুরের ওই 3 জন অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদের মধ্যে স্বামী তুরীয়ানন্দের সঙ্গলাভ তিনি বেশি করেছিলেন। মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ প্রসঙ্গে তিনি পরবর্তীকালে বলেছেন, বেশিরভাগ সময়ই তিনি মৌন থাকতেন, কম কথা বলতেন। বলরাম মন্দিরেই তাকে বেশি দেখেছি। তার ছিল বালক স্বভাব। তখন মঠে খুব ম্যালেরিয়া হতো। বালক স্বভাব মহারাজ ম্যালেরিয়ার ভয়ে মঠে আসতেন না। একবার তিনি ম্যালেরিয়ায় খুব ভুগেছিলেন। সেই থেকে ছেলে মানুষের মতো ভয় হয়েছিল তার। আবার এত লাজুক ছিলেন যে কেউ দেখা করতে আসছে শুনলে তিনি দেখা করতেই চাইতেন না। বলতেন, আমার জ্বর আসছে। কিন্তু যে তাকে দর্শনের সুযোগ পেত, প্রশ্ন না করেও তার কাছে বসে সে প্রভাবিত হয়ে যেত। আমরা আমাদের অপরিপক্ক বুদ্ধি নিয়ে মহারাজের কাছে যেতাম। তখন অবশ্য তিনি বেশ গল্পস্বল্প হাসি তামাশা করতেন। আবার গভীর সৎপ্রসঙ্গ হতো। আর যেদিন অন্য মুড সেদিন বলতেন, বাবা আমার পেটটা বড় খারাপ। বুঝতাম আর কথা টথা হবে না। প্রণাম করে চলে আসতাম। বালক স্বভাব অথচ হিমালয় গম্ভীর মহারাজের অনন্য সাধারণ অধ্যাত্ম জীবনের যে আভাস বিজয় স্বল্প সময়ের জন্য হলেও পেয়েছিলেন, তাতে তিনি মুগ্ধ হয়েছিলেন। অপেক্ষাকৃত অধিক সৌভাগ্য তার হয়েছিল স্বামী তুরীয়ানন্দের হরি মহারাজ সঙ্গ করার। তার কাছে তিনি বারবার যে কথাটি শুনেছিলেন তা তার মনে চিরদিন জাগরুক ছিল। হরি মহারাজ বলতেন, সাধনের যে অহংকার সাধককে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে রাখে তা চূর্ণ করাই সাধনার উদ্দেশ্য। আর একটি কথা বিজয় শুনেছিলেন হরি মহারাজের কাছে, সেটিও তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কথাটি ছিল, ধ্যান করতে বসবার সময় মনের দরজায় খিল দাও, নো অ্যাডমিশন। এখানে এখন অন্য চিন্তার প্রবেশাধিকার নেই। অভিমান, অহংকার, স্বার্থচিন্তা, হতাশা, দৈন্য, নীচতা, সংকীর্ণতা, দুর্বলতার প্রবেশ নিষেধ। মহারাজের মুখে বিজয় শুনেছিলেন, সাধনের দ্বারা ভগবানকে লাভ করা যায় না, তাকে লাভ করা যায় শুধু তাঁর কৃপার দ্বারা। সাধন অবশ্যই চাই, সেই সঙ্গে চাই পূর্ণ শরণাগতির ভাব। শরণাগতি মানুষকে দুর্বল করে না, অসীম শক্তি দেয়। হরি মহারাজ প্রসঙ্গে পরবর্তী জীবনে স্বামী ভূতেশানন্দ বলতেন,
যখন কলকাতায় বলরামবাবুর বাড়িতে হরি মহারাজ খুব অসুস্থ, চলাফেরা করা কষ্টকর, রোগ যন্ত্রণা তো আছেই, সেই সময় আমরা তাকে দর্শন করতে যেতাম। তখনও সাধু হইনি। আমরা একদল ছেলে মাঝে মাঝে ওইভাবে তাঁর কাছে যেতাম। তার এমন আকর্ষণ ছিল যে না গিয়ে থাকা যেত না। তাকে কোনো দিন বিষণ্ণ বা অবসাদগ্রস্ত দেখিনি। যখনই গিয়েছি দেখেছি তার মুখ আনন্দে উজ্জ্বল। সব সময় সোজা হয়ে বসতেন, বলতেন, আমি কখনো দেয়ালে ঠেস দিয়ে বসিনি। তার আরেকটি লক্ষণীয় বিশেষত্ব ছিল যে ভগবত প্রসঙ্গ ছাড়া তার কাছে আর অন্য কথা তোলবার উপায় ছিল না। সেখানে পরিবেশ এমন হয়ে থাকতো যে অন্য প্রসঙ্গ করবার কথা কারো মনেই উঠত না। সেই সব কথার ভেতরে কত তেজ! তিনি যেমন তেজস্বী ছিলেন, তার কথার ভেতরেও ছিল ঠিক সেই রকম তেজ। স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজকে দর্শন স্বল্প সময়ের জন্য হলেও তার অদ্ভুত তিতিক্ষা, বৈরাগ্য ও সারল্য বিজয়ের মনে গভীরভাবে দাগ কেটেছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।